জীবনের শেষ বাজিতে বাজিমাত করলেন নীতিশ কুমার। শেষ বাজি কেন বলছি? ৭৪ বছরের নীতিশ কুমারের সম্ভবত এটাই শেষ বিধানসভা নির্বাচন। ভোটের ময়দানে তাকে দেখে বেশ অসুস্থই মনে হয়েছিল। এবার ভোটের আগে আমি বিহার গিয়েছিলাম, নিজে ঘুরেছিলাম বিভিন্ন জায়গা, প্রচুর মানুষের সাথে কথা বলেছিলাম, নেতাদের সাথে কথা বলেছিলাম। বিহার থেকে সোজাসাপটা করেছি। কি বলেছিলাম একবার শুনবেন। ভারতের রাজনীতিকে যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে বিহারের রাজনীতি বুঝতেই হবে। গত প্রায় 2 দশক ধরে বিহার রাজনীতির কেন্দ্রীয় চরিত্রের নাম नीतीश कुमार। नीतीश जी के सुशासन ने लोगों का दिल जीता है। विकास के काम, जन कल्याण के काम और सुशासन। डबल इंजन की एनडीए की नीतीश जी की सरकार है, जो निकम्मी नकारा और खटारा सरकार है, वो जा रही है। नीतीश कुमार নিজে অনেকবার এদিক ওদিক করেছেন, ঠিক কথা, কিন্তু বিজেপি যে ইউজ অ্যান্ড থ্রো, এবার নীতিশ কুমারকেও ছুঁড়ে ফেলার সময় চলে এসেছে। যে মানুষটি এতদিন ধরে বিজেপির জন্য সেবা করেছে তাকেও বিজেপি এবার শেষ করে আনবে। जब तक नीतीश कुमार जी की इच्छा होगी तब तक एनडीए की इच्छा, तब तक जनता की इच्छा। नीतीश कुमार जी से लव करिए या हेट करिए, इग्नोर नहीं कर किया जा सकता। একা নীতিশ নন, এবার মনে হয় গোটা বিহারেরই পরীক্ষা। তবে দিনের শেষে আমার অন্তত মনে হচ্ছে অ্যাডভান্টেজ নীতিশ কুমার, এবং এই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু নীতিশ কুমার ছাড়া অন্য কাউকে ভাবা যাচ্ছে না। অ্যাডভান্টেজ নীতিশ কুমার বিহার ঘুরে আমার সেটাই মনে হয়েছিল, আর সেটাই হলো নীতিশে ভরসা রাখলেন বিহারের সাধারণ মানুষ। গত কয়েকটি বিধানসভা ভোটে লাগাতার আসন কমেছে নীতিশের। 2010-এ নীতিশ যখন ভোটে লড়েছিলেন 111টা আসন পেয়েছিলেন। 2015-এ যখন ভোটে লড়েন তিনি 71টা আসন পেয়েছিলেন। 2020-তে তিনি 43টা আসন পেয়েছেন। এবার 2025-এ তার গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী। অনেকে ভেবেছিলেন এবার বিহারের নির্বাচন নীতিশের অস্তিত্ব রক্ষার লড়াই। যেভাবে সমান সমান আসনে, অর্থাৎ 101-এ বিজেপি লড়ছে, 101-এ নীতিশ লড়ছে, এই যে দর কষাকষি হয়েছিল বিজেপি করেছিল, সেই বাজিতে অনেকেই ভেবেছিলেন নীতিশ কুমার এবার আর অতটা সিট পাবেন না। নীতিশ লড়লেন, নীতিশ জিতলেন। ভোটের গণনা যত এগিয়েছে মহাজোট ততটাই পিছিয়ে পড়েছে। লড়াই তখন তুল্যমূল্য হয়েছে নীতিশের জেডিইউ আর বিজেপির মধ্যে। এখন প্রশ্ন একটাই, এই বিপুল সাফল্যের পর বিজেপি কি নীতিশকে মুখ্যমন্ত্রী করবে? কারণ চিরাগ পাসোয়ান বা অন্যান্য কয়েকটা ছোটোখাটো দল নিয়ে সরকার তো হয়েই যাবে, কিন্তু আমার ধারণা নীতিশ কুমারকেই ফের মুখ্যমন্ত্রী করবে বিজেপি। সরকারের ভিতরে তার দাপট হয়তো কমবে, কিন্তু মুখ্যমন্ত্রী পদে আপাতত অন্তত 1 বছরের জন্য নীতিশ কুমার অটোমেটিক চয়েস। পরবর্তীকালে কি হবে তার প্রশ্ন রাজনীতির গহরে লুকিয়ে আছে, এক্ষুনি বলা সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদে নীতিশের কোনো বিকল্প নেই। তার কারণ রাজনৈতিকভাবে বিজেপিও এই মুহূর্তে এমন কিছু দেখাবে না যা তাদের ভবিষ্যতে বিহার জয়ের পথ আরও কণ্টকিত করবে। তারা নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ইলেকশনে লড়েছে এবং তারা নীতিশকেই মুখ্যমন্ত্রী পদে বসাবে।
জীবনের শেষ বাজি তো নীতিশ কুমার জিতলেন, কিন্তু বিহার রাজনীতির গরিবের মসিহা একসময় লালু প্রসাদ যাদবের রাজনৈতিক সূর্য অস্তমিত হয়েছিল অনেক আগেই। এবার তার দল, রাজনৈতিক দল, হাতে গড়া দল আরজেডির ভবিষ্যৎ কিন্তু সংকটের মুখোমুখি। গত কয়েক দশক ধরে যদি আমরা দেখি, বিহার দাপিয়ে বেরিয়েছেন যে জয়প্রকাশ নারায়ণের দুই ছাত্র লালু প্রসাদ যাদব আর নীতিশ কুমার। নীতিশ টিকে গেলেন আর লালুকে ডোবালেন তার দুই ছেলে তেজপ্রতাপ আর তেজস্বী। তেজপ্রতাপের কথা যত কম বলা যায় তত ভালো। নিজে দল গড়েছেন, নিজে হেরেছেন, प्रचार सभाয় ভাইকে গালাগালি করেছেন। लालू जी के अंदाज में रहते हैं। हमारे छोटे भाई महुआ चले गए हमारे क्षेत्र में, तो हम क्या किया कि कल राघोपुर में हेलीकॉप्टर उतार दिया और आज उतारेंगे। सब जगह क्या कहे कि पार्टी सब कुछ होता है, हम कहें कि मनेर का जनता सब कुछ होता है। আর কি হলো তা তো আপনারা দেখতেই পেলেন। আর তেজস্বীর হাত ধরে সাম্প্রতিককালে সব থেকে কম আসন পেল আরজেডি। বিহারে নীতিশ জমানা শুরু হয়েছে 2005 সাল থেকে। 2010 সালে শেষবার এতটা খারাপ ফল করেছিল লালুর দল। সেবারে সম্ভবত 22টা আসন পেয়েছিল আরজেডি এবং রাঘবপুর কেন্দ্রের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী হেরে গিয়েছিলেন আজকে যিনি নীতিশের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তার কাছেই। এবারও কিন্তু হারতে হারতে বেঁচে গেলেন তেজস্বী। তার কারণ যত সময় এগিয়েছে লড়াই তুল্যমূল্য হয়েছে। কিন্তু আরজেডির যেমন ভবিষ্যৎ সংকটে, একই সঙ্গে সংকটে কিন্তু তেজস্বীর ভবিষ্যতে। আরজেডির কথা তো বললাম, আরজেডির সবথেকে বড় শরিক কংগ্রেস। তাদের কথা যত কম বলা যায় ততই ভালো। বিরাট প্রেস কনফারেন্স করে এলইডি ওয়ালের সামনে দাঁড়িয়ে ভোট চুরির অভিযোগ, ভোটার অধিকার যাত্রা। দিনের শেষে মুদ্রা কথা হলো, মানুষ যদি আপনার কথা বুঝতে না পারে আপনি নেতা নন। তা সে আপনি যত বড় শিক্ষিতই হন না কেন। এককালে এই বিহারে কংগ্রেসের সরকার ছিল, এখন 10টা আসনও কংগ্রেস জোগাড় করতে পারছে না। সবার টার্গেট আছে, ভোট ব্যাংক আছে। কংগ্রেসের ভবিষ্যৎ কি আছে কে জানে। ভোট কিভাবে পরিচালনা করতে হয় সেটা বিজেপিকে দেখে রাজনৈতিক দলগুলো শেখা উচিত। এক একটা অঞ্চলে এক এক রকমের কৌশল। মিথিলাঞ্চলে ধর্ম, মগধে উন্নয়ন, ভোজপুরে জাতপাতের হিসেব, আর সীমাঞ্চলে অনুপ্রবেশ। সীমাঞ্চলে 50% বেশি মুসলমান ভোট, সেখানে গেরুয়া ঝড় কী করে হচ্ছে? একদিকে ওয়াইসিকে দিয়ে মুসলিম ভোট ভাগ করানো, অন্যদিকে অনুপ্রবেশের কথা বলে হিন্দু ভোট একাঠা করা। এবং জানি না কতটা সঠিক হবে, অ্যানালিসিস এখনও সময় আছে, যে সীমাঞ্চলে ভোটের আগের দিন দিল্লির যে বিস্ফোরণ হয়ে গেল সেটাও হয়তো কিছুটা হলে প্রভাব ফেলেছে। বিহারের 17% মুসলিম ভোটে একজন মুসলিমকেও প্রার্থী করেনি বিজেপি। এই ভোট বাদ দিয়েই বিজেপির বিহার জয়। এবারের ভোটে যার কথা বলতেই হয় তার নাম চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের ছেলে। বাবা রামবিলাস অত্যন্ত কুশলী রাজনীতিক ছিলেন এবং রামবিলাসকে বলা হতো, রামবিলাস হচ্ছেন হাওয়া মোড়ক। রামবিলাস বুঝতে পারতেন সরকার কোন দিকে তৈরি হবে এবং ঘটনাচক্রে রামবিলাস সব সরকারের মন্ত্রী ছিলেন। রামবিলাসের মতো হাওয়া মোড়ক ভারতীয় রাজনীতিতে কম এসেছে বলে অনেকে মনে করেন। সেই রামবিলাস প্রচণ্ড দর কষাকষি করতে পারতেন, ছেলেও কিন্তু বাবার মতো হয়েছে। বিজেপির সঙ্গে লড়াই করে 28টি আসন আদায় করে নিয়েছেন রামবিলাসের ছেলে চিরাগ, আর পকেটে 20টির বেশি আসন। লোকসভা ভোটে 5টিতে লড়েছিলেন, 5টিতেই জিতেছিলেন। এবারের ভোটে চিরাগের স্ট্রাইক রেট সব থেকে ভালো। বিহার ভোটের রাজনীতিতে যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন পিকে।
প্রচণ্ড ভালো শুরু করেছিলেন, চারিদিকে হই হই রই হই, পিকে এবার কি করবেন, পিকে অনেক সিট পাবেন, পিকে সিট না পেলেও পিকে ভোটের অঙ্ক পাল্টে দেবেন, পিকের হাতেই নির্ভর করছে কে সরকার গড়বে, কে সরকার ফেলবে, পিকে কার ভোট কাটবেন। দিনের শেষে দেখা গেল পিকে লবডঙ্কা পেলেন। বিহারে এমন একটাও আসন নেই যেখানে প্রশান্ত কিশোরের দল 2 নম্বর হতে পড়েছে। ভোট পেয়েছে, অনেকের যাত্রাভঙ্গ হয়তো হয়েছে, কিন্তু ভোটের ময়দানে দাগ কাটতে পারেনি। গোটা দেশের ভোট বিশেষজ্ঞ, ভোট কুশলী বলা যায়, প্রশান্ত কিশোর ভোটের রাজনীতিতে এখনো যে কিশোর তা নিয়ে সন্দেহ নেই। দিনের শেষে শেষ প্রশ্ন, এই ভোট জিতল কে? আমার মতে এই ভোট ইন্ডিভিজুয়ালি বিজেপি বা নীতিশ জেতেনি, সঠিক পরিকল্পনা আর নীতি জিতেছে। ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা, জাতপাতের নিখুঁত হিসেব, সীমাঞ্চল, মিথিলাঞ্চল, মগধ, ভোজপুর, তিরহুত সব মিলিয়ে একটা নিখুঁত অঙ্ক তৈরি করা, সেই অঙ্ক জিতেছে। সঠিক জোট আর ঠিক সময়ে নীতিশকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করে দেওয়া। নীতিশকে দুর্বল, অসুস্থ এইসব বলে আক্রমণ করতে গিয়ে মুখ পোড়ালো বিরোধীরা। একই সঙ্গে নীতিশের প্যারালাল হিসেবে সম্রাট চৌধুরী, চিরাগ পাসওয়ানের মতো পিছড়ে বর্গের নেতাদের তুলে এনে ভবিষ্যতের রাস্তাও কিন্তু একটা দিশা দেখাতে চলেছে বিজেপি, যার ফলে সঠিক অঙ্ক কষে, এবং সবাই জানেন ভোটে অঙ্কটাই বড় ফ্যাক্টর, সঠিক অঙ্কই কিন্তু এই ল্যান্ডস্লাইড ভিক্টরির পথে নিয়ে গেল এনডিএকে।